প্রতিটা মানুষের যেমন থাকে তারও আছে, কিন্তু উনি ঊর্ধ্বতন মহলে এমন কোন ব্যক্তি নয় যে সরকার তাকে সরিয়ে দিয়ে সেই নিরাপদ স্থান তৈরি করা, এটা বলাটা, এটা ভাবাটা অথবা এই ধরনের চিন্তা, সংশ্লিষ্ট চিন্তা করাটা বোধহয় আমাদের সঠিক নয়। তার ইচ্ছাটা এভাবে প্রকাশ করেছেন আমাদের কাছে যে তিনি এইবারটা খুব কঠোর হবেন, মানে দুর্নীতির বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে। আমি বলি না যে আমাদের এই সরকারে আমাদের দুর্নীতি নাই, আমি বলি নাই যে অন্যায্যতা কোথাও নেই, যে নির্বাচন হলেই সবসময় নির্বাচন এখনো হচ্ছে, কিন্তু একেবারে সেই বিএনপির আমলের মতো সিস্টেম থাকলেই যে মানে এদেশে দুর্নীতিবাজ তৈরি হবে না এমন কোনো কথা নেই। আমাদের এই বিষয়গুলো গভীরভাবে দেখতে হবে, যে রাজনীতিতে একটি মানে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তবে বিষয়টা হলো যে এই ঘটনাটা সম্পূর্ণ আমি যুক্তরাষ্ট্রে দেখেছি, এক্সকিউজ মি, যে কোন ঘটনা কিন্তু একেবারে এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে সেই ঘটনার ক্লুগুলো খুঁজে পায়, বছরকে বছরে কিন্তু লেগে যায় আসল ক্লুগুলো খুঁজে বের করতে। তো এখানে আমাদের খুঁজে বের করার আগে কিভাবে আমাদের মন্ত্রীরা বলল যে ভারত এটার সাথে জড়িত না? তো এটা আমাদের, আমি মনে করি যে আমাদের কিছু ব্যক্তি আছেন, আমি আমার দল করলেও আমি এভাবে আমি বলি না যে কে জড়িত কে জড়িত নয়, কোন দায়িত্বশীল ব্যক্তি খুব সহজে মন্তব্য করাটা তাদের জন্য সমীচীন নয়। জড়িত নয়, উনি কোন ডকুমেন্টে, কোন তদন্তে, কোন বিষয় নিয়ে নিশ্চিত হলেন যে জড়িত নয়, অথবা জড়িত সেটাও বলার জন্য তো যথেষ্ট ডকুমেন্ট দরকার হয়। আর এই বিষয়গুলো মন্তব্য করার আগে যথেষ্ট সময় নিতে হয়, বুঝতে হয়। তা আমি ওই মন্তব্যের সাথে আমি নিঃসন্দেহে আমি একমত নই। আমি আমার দল করলেও, দলের লোক হলেই যে সবকিছু একমত হতে হবে এ বিষয়ে আমি দ্বিমত পোষণ করি। তো আর সেই সত্যটা বলার দুই দেশের গোয়েন্দারা তদন্ত করতে, দুই দেশের, এটা এখন ওয়ার্ল্ড ব্যাপী একটা টপ ইস্যুতে দাঁড়িয়ে গেছে। তা আমার মনে হয় যে এই বিষয়টা সত্য বের করতে খুব বেশি সময় নেবে না এবং এর সত্যটা বের হয়ে যাবে। আবার আমরা যারা এখানে রাজনীতি, আমাদের একটা খুব বড় অভ্যাস আছে যে কোনো বিষয়কে নিয়ে আগে রাজনীতি করা। তো এর মধ্যেও দেখা যায় যে অনেকেই সরকার, আমার দাদার মতো, গোবিন্দ চন্দ্র দাদার মতো, যে সবকিছুর মধ্যে ইনিয়ে বিনিয়ে কিভাবে সরকারের কিছু দোষ ত্রুটি পাওয়া যায় কিনা, সরকারকে দায়ী করা যায় কিনা, ইচ্ছাকৃত ভাবে কতগুলো বলার লোকের। দেখুন আপু, এই যেরকম আনার, উনি কিন্তু এমন কোন ব্যক্তি নয় যে তিনি কোন দলের জন্য হুমকি, অথবা আওয়ামী লীগের জন্য তিনি হুমকি, আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, এমন কোন বিষয় না যে 3 বারের এমপি। হ্যাঁ, 3 বার এমপি, কিন্তু তিনি কখনো মন্ত্রী হন নাই। তো কাজেই তিনি সরকারের জন্য কোনো হুমকি ছিলেন, সরকারের নেতৃত্বের জন্য কোনো হুমকি ছিলেন? উনি তো দেশের জন্য হুমকি ছিলেন না। হ্যাঁ, কিন্তু উনি উনি হয়তো তার এলাকায় কিছু ভালো মন্দ বিতর্ক প্রতিটা মানুষের যেমন থাকে তারও আছে, কিন্তু উনি ঊর্ধ্বতন মহলে এমন কোন ব্যক্তি নয় যে সরকার তাকে সরিয়ে দিয়ে সেই নিরাপদ স্থান তৈরি করা, এটা বলাটা, এটা ভাবাটা অথবা এই ধরনের চিন্তা, সংশ্লিষ্ট চিন্তা করাটা বোধহয় আমাদের সঠিক নয়। তো কাজে এটা হত্যাকে এইটাকে আমরা অন্যান্য রংচং দিয়ে এই হত্যাটা দেখার কোনো সুযোগ নেই। আবার বেনজির আজিজের কথা বলছেন আপা, দেখুন আজাদ ভাই, জি জি, আপনি কিভাবে নিশ্চিত হলেন? না, এখন পর্যন্ত যেহেতু তার অস্তিত্ব আমরা পাচ্ছি না, যেহেতু এখন পর্যন্ত তিনি জীবিত আছেন, এরকম কোন প্রমাণের পক্ষে তেমন কোন জোরালো অথবা তেমন কোন, জাস্ট 2-1 ব্যক্তি এরকম বিতর্ক তুলতেই পারে, কিন্তু তিনি জীবিত আছেন অথবা হত্যা হন নাই এই বিষয়টার পক্ষে তেমন জোরালো দেশব্যাপী বিদেশে বিভিন্ন মিডিয়া এরকম কোনো কিছু প্রকাশ হয় নাই, অথবা বলার মতো সেরকম কোন ইস্যু আমরা পাই না যে তিনি জীবিত আছেন অথবা অপহরণ হয়েছেন অথবা সাজানো নাটক। আমরা যতটুকু জানতে পেরেছি এই বিষয়ের উপর অনুমান করে এটুকু বলা যায় তিনি হত্যা হয়েছে। এই বিষয়টা আমরা বলতে পারি যে তিনি হত্যা হয়েছেন। তবে এই বিষয়টা দালিলিক ভাবে বলার এখনো সময়টা, কোন হত্যায় সাথে সাথে দালিলিক ভাবে বলার সময় সব সময় থাকে না। আমরা দালিলিক ভাবে বলতে হলে
যেভাবে হত্যাটা হয়েছে, 80 টুকরো হয়েছে, মাংস এখানে ছিল ওখানে ছিল, মাংস বের হচ্ছে, সেটা কিসের মাংস প্রশ্ন থাকতেই পারে, সেটা তারই মাংস কিনা এর জন্য সময় সময় নেওয়া যেতেই পারে। তো সবকিছু মিলে হত্যা হয়েছে, এটা দেশ বিদেশের মিডিয়াতে জোরালো ভাবে প্রকাশ পেয়েছে। হত্যা হন নাই এরকম বিতর্ক তেমন একটা কিছু নেই। তবে এক্স্যাক্টলি দালিলিক ভাবে ডিএনএ টেস্ট আধুনিক যুগে প্রমাণ করাটা খুব কঠিন কিছু নয়, তবে একটু সময় নিতে পারে। দেখুন, একটি বিষয় আমি এখানে আমার বিএনপির বড় ভাই তুল্য, আমরা একটা দুইজন দুই দল করলেও রবি ভাই আছেন, আমি অত্যন্ত সম্মান করি। গোবিন্দ দাকে আমি অত্যন্ত সম্মান করি। তো আমার বড় ভাই রবি ভাইয়ের দল 3-3বার ক্ষমতায় ছিলেন। তো তারা কি বলতে পারবেন তাদের আমলে কোন মন্ত্রী, কোন সেনাবাহিনী, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান অথবা পুলিশ প্রধানকে এভাবে বিচারের আওতায় কখনো বাংলাদেশের ইতিহাসে আনা হয়েছে, অথবা বিচারের প্রক্রিয়ায় তাদেরকে আনা হয়েছে অতীতের কোন সেই সরকারের আমলের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের? তা আমার মনে হয় যে এই বিষয়টা, যে তাদেরকে সরকার যে দুর্নীতি, এবং সরকার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন যে এইবার তিনি দেশ শাসন করবেন সেই প্রকৃত শেখ হাসিনা হিসেবে। তিনি তার ইচ্ছাটা এভাবে প্রকাশ করেছেন আমাদের কাছে যে তিনি এইবারটা খুব কঠোর হবেন, মানে দুর্নীতির বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে। আমি বলি না যে আমাদের এই সরকারে আমাদের দুর্নীতি নাই, আমি বলি নাই যে অন্যায্যতা কোথাও নেই, কিন্তু এইটুকু বলতে চাই বোধহয় যে আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কঠোর হতে যাচ্ছেন। তিনি সবকিছুকে সামলিয়ে এখন প্রকৃতপক্ষে আমাদের দেশের যে সমস্যাগুলো, জেনারেল আজিজের মতো ব্যক্তিকে তিনি কিন্তু বিভিন্ন কৌশলে বিচারের আওতায় না আনার মতো কিন্তু একটা সরকার পারে। তারপরে ডক্টর বেনিজির মতো ব্যক্তিকে, মানে তিনি গোপালগঞ্জের একটা মানুষ, তাকেও কিন্তু বিভিন্ন ভাবে একটা সরকার আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষিতে এই সমস্ত ব্যক্তিকে সরকার ক্ষমতায় থাকাকালীন দায় মুক্তি, অঘোষিত ভাবে দায় মুক্তি দেওয়াটা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে খুব কঠিন কিছু না, তাদেরকে আড়াল করা। কিন্তু সরকার ইচ্ছা করলে করতে পারতো, আমাদের দেশের প্রতিটা সরকারি ইচ্ছা করলে এগুলো করে থাকে এবং হতে পারতো। কিন্তু তাদেরকে প্রকাশ্য যেহেতু এইভাবে নিয়ে আসছেন, তাহলে এখানে বুঝতে হবে যে এই গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির মাধ্যমে সরকার নোটিশ দিতে চাচ্ছেন যে দুর্নীতিবাজ এবং ন্যায় নীতি শাসনের ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপসহীন, তিনি আরো কঠোর হবেন ভবিষ্যতে। এটা জনগণের দাবি, জনগণের চাহিদা, এবং এটা জাতির চাহিদার প্রেক্ষিতে প্রকৃতপক্ষে এই শ্রেণীকে আমাদের দমন করা দরকার। এবং এই দমন সরকার করতে যাচ্ছে, এরই একটা সিগন্যাল হিসেবে আমরা মনে করতে পারি এই দুইজনের উপরে বিচার ব্যবস্থার প্রক্রিয়া শুরু করা। আমি সত্য যেটা, আমি কখনো এটা সমর্থন করতে পারি না, সেটা হলো যে নিঃসন্দেহে এটা রহস্যজনক যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা নেই। তো এটা এমনও হতে পারে যখন আইন আদালতে চলে গেছে তখন তারা সাবধানতা বশত টাকাগুলো তুলে নিছে, মানে যখন এই প্রক্রিয়াগুলো চলছিল তখন তারা হয়তোবা তারা বুঝতে পেরেছিল যে এইটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ হতে পারে, সার্চ হতে পারে, তদন্ত হতে পারে। তারা যারা এই শ্রেণীর লোকগুলো মানে পূর্ব প্রস্তুতি স্বরূপ হয়তো ব্যাংক থেকে টাকা কায়দা কৌশলে সরিয়ে নিয়েছে। এটা নতুন কিছু নয়, তারা যে করতে পারে, তবে এটা সমর্থনযোগ্য নয় যে ব্যাংকের নর্মাল যে লেনদেন গুলো সেগুলো কেন নেই, হঠাৎ করে টাকা উধাও কেন হবে, এটা সমর্থনযোগ্য নয়। আমি মনে করি আমাদের সরকার এই টাকাগুলো যেখানেই যাক এবং এই টাকাগুলো যেভাবেই তুলুক, তার তো হিস্ট্রি তো আছে যে টাকা কত ছিল, কত তুললো। আমার মনে হয় যে এই টাকাগুলো সরিয়ে, কত টাকা ছিল আমার জানা নেই, আমি পত্রিকা দেখলাম যে কত টাকা ছিল, কত টাকা সরিয়েছে এক্স্যাক্টলি আমার জানা নেই। তবে নিশ্চয়ই সরকার এই বিষয়গুলো, এবং আমি নিজেও জোর দাবি জানাই, এই টাকাগুলো যদি অস্বাভাবিক টাকার লেনদেন থাকে, অস্বাভাবিক টাকা যদি সরিয়ে ফেলে, তাহলে এই বিষয়টাকে সরকার কঠোরভাবে নজর দিয়ে এই বিষয়টাকে তদন্ত করে এই বিষয়টা যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আরো জোরালো ভাবে দেখার জন্য
আমি আমার দল করলেও আমি বেনজিরের এই কর্মকাণ্ডকে যে আমি সমর্থন করব, আমি ওরকম রাজনীতি করি না। আমি চাই এটা কঠোর ব্যবস্থা হোক, এবং তার যেখানে যত প্রকার লেনদেন আছে, যেভাবে সে টাকাগুলো তুলেছে, টাকাগুলো কোথায় গেল, কত টাকা, এগুলোর ব্যাপারে নিশ্চয়ই সরকার সচেতন ভাবে এগিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি জনগণ জানতে পারবেন যে এই বিষয়ে কঠোর ব্যবস্থা, জনগণ দেখতে পারবে যে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছেন, এবং টাকা যদি অস্বাভাবিক কোনো টাকা পয়সা লেনদেন হয়ে থাকে সেটা উদ্ঘাটন হবে এবং বিচারের আওতায় আসবে। এটা আমি আশা করি, আমি দাবিও করি, এবং আমি আশা করি জনগণ এই ফলাফলটা পাবে। এটুকু আমি আশ্বস্ত করতে চাই যে নিশ্চয়ই সরকার এই বিষয়টাকে কঠোরভাবে দেখে জনগণের যে প্রত্যাশা, যেটা আইনের গতি, সেটা আইনের গতিতে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা হবে, এটুকু আমি বিশ্বাস করি। এবং আমার দর্শক শ্রোতাদের আমি আশ্বস্ত করতে চাই, আপনারা দেখতে পাবেন মাননীয় প্রধানমন্ত্রী কোন পর্যায়ে এটাকে নিয়ে যায়, নিশ্চয়ই তিনি ছাড় দেবেন না। তো অনেক ধন্যবাদ। আর আমার দাদা কতগুলো বিষয় বলেছেন, আমি খুশি হতাম। পাঁচবারের দুর্নীতি, যে দলটার আমলে পাঁচবারের দুর্নীতি পরপর, তারপর মোর্শেদ খানের মতো আরো অনেক নেতা, এমন কোন বড় নেতা নেই যে তাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলা নেই। অনেক তো মামলা এই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। অধিকাংশ বিএনপির বড় বড় নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা, তার মধ্যে দুর্নীতির মামলা আছে, অর্থ পাচারের মামলা আছে, মানি লন্ডারিং এর মামলাও আছে। তো হয়তোবা এই সরকার যে করে নাই, অথবা তাদেরকে কেন করলো না, এইটা দিয়ে যে ওই সরকারের আমলে দুর্নীতি হয়তোবা হয়নি, এটা কিন্তু প্রমাণ করার চেষ্টা করাটা আমার মনে হয় যে খুব বুদ্ধিমত্তার কাজ নয়। সত্যকে স্বীকার করাই ভালো, দুর্নীতি ছিল। হয়তোবা এদের বিরুদ্ধে অনেক পুলিশ প্রশাসন তারা হয়তো ভালো থাকতে পারে, পুলিশ কর্মকর্তা মন্দও থাকতে পারে। হয়তো আমি বলি না যে এই প্রাক্তন যারা পুলিশের প্রধান ছিলেন তারা মোটি খারাপ, আবার এটাও বলি না যে কোনো পুলিশ খারাপ ছিল না। তো হয়তোবা তদন্ত সবগুলো হয়নি, হয়তোবা বিচার আংশিক আছে, হয়তোবা একটা সরকার অতীতে সব বিচারই যে করতে পারে এমন কোনো কথা নেই। তবে দুর্নীতিগুলো যদি আমার গোবিন্দ দা এবং আমার বিএনপির রবি ভাই যদি স্বীকার করতেন, আমি যেরকম বলি, আমি বেনজিরের পক্ষ নিচ্ছি না, আমি আজিজ আহমেদের পক্ষ নিচ্ছি না, অবশ্যই আমি সে আমাদের মানে যত কাছের মানুষ হোক অথবা সরকারের পক্ষে যতই বলার কিছু চেষ্টা করুক, আমি সাপোর্ট করি না। তেমনি আমি দাদাদের কাছে এবং বিএনপি যারা সচেতন মানুষ তাদের কাছে এরকম কামনা করে আসুক, দেশটা আমাদের সবার, আমরা সবাই মিলে দুর্নীতি, সে দুর্নীতিবাজরা কোনো দল করে না, তারা দলকে ব্যবহার করে। প্রতিটা সরকারের আমলে দুর্নীতিবাজ তৈরি হয়, আমরা এগুলোর বিরুদ্ধে সবাই কঠোর অবস্থানে চলে যাই। আমি যদি এভাবে আসি যে বিএনপি তো তিনবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, সেই সময়ে কি আপনারা কি বলতে চান যে সে সময় গণতন্ত্র ছিল না? তাহলে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো কিভাবে? নিশ্চয়ই তাহলে দুটো প্রশ্ন আসে। এক, সে সময় গণতন্ত্র ছিল না, অথবা সে সময় গণতন্ত্র ছিল কিন্তু দুর্নীতিটা গণতন্ত্র অগণতন্ত্রের উপর নির্ভর করে না। তাহলে তো ওই সময় তো আপনার আগে বলে নিতে হবে যে বিএনপির আমলে নিশ্চয়ই নির্বাচন হয়নি, গণতন্ত্র হয়নি, তাই পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সৌদি আরবে দুর্নীতি অনেকটা জিরো টলারেন্স, কুয়েতে, কাতার, ওই মিডল ইস্টের দেশগুলো গণতন্ত্র আছে, কিন্তু ওখানে তো দুর্নীতি নাই বললে বলা যাবে না, কিন্তু যেটা মানে অনুল্লেখযোগ্য। তো কাজেই আমি মনে করি যে দুর্নীতিটার সাথে যে নির্বাচনের খুব বেশি সম্পর্ক আছে এমন কিছু নয়। এটা আমাদের আরো গভীরে যেতে হবে, যে নির্বাচন হলেই সবসময় নির্বাচন এখনো হচ্ছে, কিন্তু একেবারে সেই বিএনপির আমলের মতো সিস্টেম থাকলেই যে মানে এদেশে দুর্নীতিবাজ তৈরি হবে না এমন কোনো কথা নেই। আমাদের এই বিষয়গুলো গভীরভাবে দেখতে হবে যে দুর্নীতির সংস্কৃতিটা কিভাবে চালু হয়েছে এদেশের কোন সরকারকে অবৈধভাবে রাতের অন্ধকারে বিনা বিচারে হত্যার মাধ্যমে এদেশে দুর্নীতির সূত্রপাত হয়েছে এবং অপরাজনীতির সূত্রপাত হয়েছে। সে অপরাজনীতি থেকে দুর্নীতির সূত্রপাত, এগুলো সব একে অপরের মানে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। আমাদের এখানে সম্পূর্ণ বিচারের সংস্কৃতিটা রুদ্ধ করার মাধ্যমেও একটা জাতির পিতাকে হত্যা করা হয়েছে, সবার বিচার হবে, একজন জাতির পিতার বিচার হবে না। এটাও দুর্নীতিকে উৎসাহিত করেছে, দুর্নীতিবাজদেরকে এই দেশে প্রতিষ্ঠিত করেছে। রাতের অন্ধকারে কোন সরকারকে ক্ষমতায় থেকে সরিয়ে দিয়ে নিজের দেশের শাসন ক্ষমতায় আসা যায়, এটাও দুর্নীতিকে উৎসাহিত করেছে এবং দুর্নীতিকে প্রসারিত করেছে। আমাদেরকে গভীরে যেতে হবে। একমাত্র ভোট দিলেন, নির্বাচিত প্রতিনিধি আসলো, দুর্নীতি চলে যাবে, এগুলো হাস্যকর কথা। ধন্যবাদ।